আমন্ত্রণ জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রার সংলাপে আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন জয়যাত্রার সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে, আর আমাদের আলোচনায় যুক্ত হয়ে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অতিথিরা। তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকেও রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অতিথিরা। আলোচনার শুরুতেই আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন জনাব আহসানুল্লাহ দীপু, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, গুলশান থানা আওয়ামী লীগ, ঢাকা উত্তর মহানগর। আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রাকিব, সম্মানিত সভাপতি, গভর্নিং বডি মাতোয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। জনাব শওকত আলী সরকার বীর বিক্রম, সম্মানিত চেয়ারম্যান, চিলমারী উপজেলা পরিষদ কুড়িগ্রাম, এবং জনাব মোহাম্মদ হিরামিয়া, সম্মানিত সভাপতি, জাতীয় শ্রমিক লীগ পূর্বধলা উপজেলা শাখা, নেত্রকোনা। আমরা যেমনটি বলছিলাম, জয়যাত্রা সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আলোচনার শুরুতেই যাচ্ছি আমরা গুলশানে, যেখানে রয়েছেন জনাব আহসানুল্লাহ দীপু, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, গুলশান থানা আওয়ামী লীগ। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যে বিষয়টি নিয়ে আপনার সাথে শুরুতেই কথা বলতে চাই, আপনি জানেন যে এই করোনা যুদ্ধকালীন পরিস্থিতি, সংকটময় মুহূর্তে স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক যারা রয়েছে তাদের যে গুরুত্ব এবং তারা যেভাবে ভূমিকা পালন করে চলেছে, তারপরেও কিন্তু স্বাস্থ্য বিভাগ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনি জেনে থাকবেন যে আজকে কিন্তু বাংলাদেশে রেকর্ড সংখ্যক করোনা রোগী মারা গিয়েছে। তা আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে বাংলাদেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই শুরু করছি মুজিব বর্ষে জাতির জনক শেখ মুজিবুর আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ প্রতিটা স্তরে করোনা পরিস্থিতি অবজারভেশন আমাদের তৃণমূল থেকেই হয়ে থাকেন। তৃণমূল থেকেই অবজারভেশন এবং চেইন আকারে আমাদের টপ লিডার এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যায়। যদিও আজকে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক আসলে গ্রাজুয়ালি বাড়তেছে, আমাদের স্বল্প সীমিত আকারের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সংগঠন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, এই পরিস্থিতিতে আমাদের স্বাভাবিক কাজকর্ম সীমিত আকারে চালাতে হবে। জনগণের সেবার মানটাও ধরে রাখতে হবে, মানুষ যাতে না খেয়ে না মরে, মানুষ যাতে সুস্থ জীবনযাপন পালন করতে পারে। মানুষকে সহযোগিতা, সচেতনতা বৃদ্ধি প্রত্যেকটা স্তরে আমাদের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কার্যক্রম পরিচালনা করছেন। এরই মাঝে আমরা এই কার্যক্রমগুলি সুন্দরভাবেই পরিচালনা করছি এবং আপনারা জেনে থাকবেন, সারা বিশ্বের কথা চিন্তা করলে অনেক উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশে এখনো পর্যন্ত যথেষ্ট নিয়ন্ত্রণে আছে। যদিও আপনি জানেন বিশ্বের সর্বোচ্চ ডেন্সিটিপূর্ণ দেশ এই বাংলাদেশ, জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি এবং নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের বিচরণ আমাদের বাংলাদেশে বেশি। তারপরেও রোগ সেই পরিমাণ সংক্রমিত হয় নাই যে পরিমাণ ইউরোপ আমেরিকাতে হয়েছে। এটা অবশ্যই বলবো মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্য এবং যথেষ্ট সচেতন ছিলেন বলে, শুরু থেকে সচেতন ছিলেন বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা এটা যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং সেইভাবে সংক্রমিত হয় নাই। তারপরে আরো সতর্ক হইতে হবে আমাদের। ধন্যবাদ। আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে এই যে করোনা পরিস্থিতি, এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যাকেই বলি না কেন, তাদের কিন্তু ভূমিকা অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। এবং আমরা যেটি গণমাধ্যমে দেখতে পাচ্ছি বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু তারা সমন্বয়হীনতার একটি দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, ইভেন সরকার দলীয় যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তারাও কিন্তু অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন এদের কার্যক্রম। এবং রীতিমতো সংসদের বাইরেও কিন্তু প্রকাশ্যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। আপনি বিষয়টি নিয়ে কি বলবেন? আসলে প্রতিটা স্তর
দলের শীর্ষ পর্যায় থেকে প্রধানমন্ত্রীর পক্ষে একা সম্ভব না দেখা। এর মধ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেছেন অনেকেই। এর মধ্যে দুর্নীতিও হচ্ছে। আপনি দেখেছেন গতকাল সংসদে মাননীয় প্রধানমন্ত্রী এটা নিন্দা জানিয়েছেন, এবং যেখানেই দুর্নীতি হয়েছে, সেবার মানের অবমূল্যায়ন হয়েছে, সেই জায়গায় সর্বোচ্চ অ্যাকশন নেওয়া হয়েছে, সাসপেন্ড হয়েছেন, সাময়িক বরখাস্ত হয়েছেন, জেল জরিমানা হয়েছে। তো অ্যাকশন চলছে, কার্যক্রমও চলছে। একদিনে আসলে আমাদের এই করোনাকালীন পরিস্থিতিতে এটাই বেশি নজরে আসে, আমাদের স্বাস্থ্যসেবার খাত। এবং আমি আশা করি জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপে এটা নির্মূল সম্ভব হবে। অনেকটাই শুধরিয়ে গেছেন বাকি যারা আছেন, তারা আমি আশা করব সবাই সতর্ক হবেন, আগামী দিন জনগণের পাশে, জনগণের কল্যাণেই কাজ করবেন। এই মহা দুর্যোগের সময় আহ, স্বাস্থ্য খাতে এই ডিসিপ্লিনের অভাব, দু এক জায়গায় সমন্বয়ের অভাব, দুর্নীতি, এটা আগামীতে থাকবে না। এটার অ্যাকশন হবে, তদন্ত চলছে, এবং খুব অতি সন্নিকটেই আপনারা এটার রেজাল্ট পাবেন অ্যাকশনে। যে আপনি যথার্থই বলেছেন সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তড়িৎ এই যে করোনা পরিস্থিতি, তিনি কিন্তু বেশ কিছু যুগোপযোগী এবং সমসাময়িক সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন স্তরে যারা করোনা যোদ্ধা তাদের জন্য প্রণোদনা ঘোষণা করেছেন, যারা ব্যবসায়ী, যারা অর্থনীতিতে অবদান রাখছে, অর্থনীতিতে অবদান রাখা বিভিন্ন সেক্টরের জন্য কিন্তু ঋণের ব্যবস্থা করেছেন। কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে, স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে কিন্তু বাজেটও পেশ করা হয়েছে এই সংসদে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যারা রয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ে, আপনার কি মনে হয় যে তারা তাদের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন, বা তাদের যে ভূমিকা রাখার কথা সেই ভূমিকা তারা রাখছেন? দেখেন, বিশাল বড় আমাদের আওয়ামী লীগ সংগঠন, প্রশাসনিক ব্যবস্থাপনা, 18 কোটি মানুষের দেশ, বিভিন্ন সেক্টরে লাখো মানুষ কাজ করতেছেন বিভিন্ন স্তরে তাদের অবস্থা ভেদে, সচিব থেকে শুরু করে ছোট লেভেলের কর্মচারী পর্যন্ত, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সংগঠক। সমন্বয়হীনতা অথবা মিসইউজ, ক্ষমতার মিসইউজ কতজনই বা করতেছেন, সেটার পরিমাণ পার্সেন্টেজ হিসাব করলে 0.0 সামথিং হবে। বিশাল অ্যামাউন্টের মানুষ জনসেবাই করতেছেন এবং ভালোভাবে কাজ করতেছেন। যারা করতেছেন, শি ইজ টেকিং অ্যাকশন। পিএম কাউকে ছাড়ছেন না, যত বড় অবস্থানেই থাক সে, দলীয় অথবা প্রশাসনিক, অ্যাকশন নিচ্ছেন, এবং বিগত দিনে দেখেছেন আপনি। এবং এই করোনা পরিস্থিতিতে তার যেই পদক্ষেপ, বাজেট বলেন, সোশ্যালি যেই পদক্ষেপগুলি নিয়েছেন, বিভিন্ন ধরনের প্রণোদনা, ব্যবসায়ী, বিভিন্ন প্রফেশনে সাধারণ জনগণের জন্য রেশনিং ব্যবস্থা, হ্যান্ড টু হ্যান্ড খাবার পৌঁছে দেওয়া, মোবাইল নেটওয়ার্কিং এর মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া, এবং বিভিন্ন স্বাস্থ্য খাতের বিভিন্ন পদক্ষেপ, শুধু বাংলাদেশেই না, আন্তর্জাতিকভাবে সে প্রশংসিত হয়েছেন। আমাদের মতো দেশের তার যে ব্যবস্থাপনার জন্য বিশ্বের বিভিন্ন সংস্থা, ইউনাইটেড নেশন এবং বিভিন্ন পত্রপত্রিকায় তার ভূয়সী প্রশংসা হয়েছে। এটাই তার অর্জন, এইটাই বঙ্গবন্ধুর কন্যার অর্জন। এই সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আপনি আপনার আলোচনার মধ্যে দুর্নীতির একটি কথা নিয়ে এসেছেন। দুর্নীতির কথা প্রসঙ্গে আমরা বলতে চাই যে আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক ডাক্তার ইকবাল কবির, যিনি দুর্নীতির যে অবস্থা সৃষ্টি করেছেন, যেটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে ধারাবাহিকভাবে, যে 4টি ওয়েবসাইট তৈরি করার জন্য তিনি 10 কোটি টাকার বাজেট দেখিয়েছেন। পাশাপাশি পিপিইর জন্য যে গগলস 500 টাকা, সেটাকে ধরেছেন 2000 টাকা, এবং পিপিই যেটা আপনার 2000 টাকা, সেটারও দামও প্রায় 4700 বা 5000 টাকার মতো। এবং পরবর্তীতে সবচেয়ে আশ্চর্যজনক এবং দুর্ভাগ্যজনক যেটি বিষয়, এই বিষয়টি নিয়ে যেমনটি গণমাধ্যমে এসেছে, যে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালককেও জিজ্ঞেস করার পরেও উনি ডাক্তার ইকবাল কবিরকে অনেকটা না চেনায়, মানে তা চিনেন না বা তিনি জানেনই না বিষয়টি নিয়ে, এই যে কথাগুলো বলেছেন, এবং পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে
পরবর্তীতে তিনি কিন্তু শাস্তি পেয়েছেন। আসলে এই যে দুর্নীতি এবং যিনি অভিভাবক তিনি যদি তার অধস্তন সম্পর্কে না জানেন তাহলে বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলবেন? ইনস্ট্যান্ট আসলে সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নাই। যে কোনো কিছু প্রমাণিত হইলে অথবা কাউকে সাসপেক্ট করলে আমি মনে করি সেটা তদন্ত হওয়া উচিত। ওইটার বা মূল জায়গায় তদন্ত করে তারপরেই ওইটা নিয়ে কথা বলা উচিত। যদি সে নজরআন্দাজ করে, নজরআন্দাজ করা উচিত না, কারো কমপ্লেইন মাথায় নেওয়া উচিত, সেভাবেই তদন্ত করা উচিত। এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, বারবারই দেখেছেন। আর আমাদের দেশ তো পিছিয়ে নাই, অ্যাডভান্স টেকনোলজি আমাদের দেশেও আছে। যে দেশে এখন ধান খেতে বসে স্কাইপে আমেরিকাতে কথা বলে সন্তানের সাথে বৃদ্ধ মা, সেই দেশে 10 টাকার জিনিস 5,000 টাকা মূল্য করবে, 20 টাকার জিনিস 2,000 টাকা মূল্য করবে। এটা থেকে কেউ পার পাবে না। সর্বোচ্চ সম্মানিত সংস্থা যুগ্ম উইল টেক সাধারণ অ্যাকশন, সম্পাদক, আপনার কেউ সাথে পার পাবে না। 10 টাকার জিনিস 11 টাকা করতে পারে, 10 টাকার জিনিস আপনি 2,000 টাকা করলে কেউ পার পাবে না, এইটা প্রকাশ পাবেই। এবং তদন্ত চলছে। জননেত্রী শেখ হাসিনা নিন্দা জানিয়েছেন, আমি একটু আগেও বলেছি গতকাল সংসদে। She সম্মানিত will যুগ্ম take সাধারণ serious action. সম্পাদক, আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি গুলশান থানা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার গুলশান থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার এলাকার যারা আপনার নিম্ন আয়ের অসহায় দরিদ্র মানুষ রয়েছে তাদের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? ধন্যবাদ। করোনার শুরু থেকেই আমাদের গুলশান থানা আওয়ামী লীগের পক্ষ থেকে নগর আওয়ামী লীগের নির্দেশনা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর সাথে নিয়ে আমরা সেভারাল টাইম অসহায় দুস্থ পরিবারের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি আমরা ত্রাণ। গুলশানের বিভিন্ন স্পটে সেই করোনার প্রথম সপ্তাহে আমার মনে পড়ে 4টা স্পটে আমরা নিম্নআয়ের মানুষ যারা, যখন হঠাৎ করে লকডাউন দেওয়া হলো, ভ্যান গাড়ি, রিক্সাওয়ালা, দিনমজুর, তাদের শুরু করেছি। এর পরবর্তীতে আমরা প্রতিটা এলাকায় আমরা একটা ছোট আকারে কমিটি করে, একটা পার্ট পার্ট করে কমিটি করে মানুষকে যারা প্রয়োজন মনে করে, আবার কেউ সামনে আসতে চায় না ত্রাণ নিতে, উপহার নিতে, তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এবং বিভিন্ন মিডিয়াও এটা দেখিয়েছেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সেভারাল টাইম আমরা দিয়েছি। আজকেও আমাদের 18 নম্বর ওয়ার্ডে আমাদের সংরক্ষিত মহিলা এমপি শবনম শিলা আপা, আমাদের কাউন্সিলর জাকির হোসেন বাবুল, মহিলা কাউন্সিলর হাসিনা বাড়ি, তারা 18 নম্বর ওয়ার্ডে ত্রাণ দিয়েছেন। ভেরি লেটেস্ট, এটা আজকে সকালে তারা ত্রাণ দিয়েছেন। আমরা দিচ্ছি, প্রতিনিয়তই দিচ্ছি। গত সপ্তাহে আমরা শাহজাদপুরে 18 নম্বর ওয়ার্ডে শাহজাদপুরে আমাদের সংরক্ষিত মহিলা এমপি শিলা আপা এবং হাসিনা বাড়ির সমন্বয়ে আমরা ত্রাণ দিয়েছি এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগে ফান্ড করে গুলশান থানা আওয়ামী লীগের প্রতিটা নেতা আমরা ফান্ড করে আমরা ত্রাণ দিয়েছি, বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক গুলশান থানা আওয়ামী লীগ। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল রাকিব, সম্মানিত সভাপতি গভর্নিং বডি মাতোয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। তিনি মূলত ভূঁইয়া বাবু নামেই বেশি পরিচিত। আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে আপনি একটি বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি। তো এই যে শিক্ষাঙ্গনের সভাপতি, আপনি জানেন যে করোনা পরিস্থিতিতে শুধু শিক্ষা খাতে নয় সকল সেক্টরে কিন্তু স্থবিরতা বিরাজ করছে। শিক্ষকরাও বিশেষ করে যারা বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন তারাও বেশ কষ্টে মানবতর দিন যাপন করছেন। সেই বেসরকারি শিক্ষকদের জন্য বা আপনার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের জন্য আপনি আপনার কলেজ কমিটির পক্ষ থেকে, গভর্নিং বডির পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে কি কি উদ্যোগ নিয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন যে আমি গভর্নিং বডির সভাপতি হিসাবে কি কি পরিস্থিতি দেখছি শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য। আমাদের কলেজটা
মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভুঁইয়া ইউনিভার্সিটি। এটা 1994 সালে এটা আমার দাদু এটা প্রতিষ্ঠা করেন। আমার দাদুর নামে কলেজ। সেই কলেজের আমি সভাপতি হিসেবে আমি একসময় কলেজের ছাত্র ছিলাম, রাজনীতির ছাত্র ছিলাম। যাক, আল্লাহ রবুল আলমিন একটা ভালো জায়গায় আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের দোয়াতে খুব ভালো আছি। আর আমাদের কলেজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনাগুলো দিয়েছিলেন করোনাতে, আমরা সবসময় চেষ্টা করেছি গরিব দুঃখী মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে, এবং করেছি সবসময়, আজও পর্যন্ত করে যাচ্ছি। আর আমরা নিজস্ব একটা ফান্ড থেকে, আমরা নিজস্ব একটা ফান্ড আছে আমাদের কলেজে, শিক্ষকের একটা ফান্ড আছে, আমাদের নিজস্ব ব্যক্তিগত ফান্ড আছে, এবং কলেজের একটা ফান্ড আছে। আমরা কলেজের কোনো ফান্ড আমরা টাচ করি নাই। আমরা নিজেরা নিজের উদ্যোগ থেকে প্রায় আমরা 1200 থেকে 2500 মানুষের, শিক্ষক বাদ দিয়ে আমি 1200 মানুষ ধরেছি। আর শিক্ষক যদি আমরা অ্যাড করি, আরো আশেপাশে শিক্ষার্থী যদি অ্যাড করি, তারও আরো 1000 মানুষের আমরা খাদ্য সহায়তা করেছি। সেটা আমরা 27 রমজান করেছি, এবং কলেজে খুব বড় পরিসরে করেছি। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি করেছিলাম আমাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা, করোনা যোদ্ধা, যিনি একদম করোনা প্রথম থেকে যে মাঠে কাজ করেছেন, দুঃখী মানুষের পাশে থেকেছেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমদ মান্নাফি চাচা, উনি ছিলেন। এবং মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, থানা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, এবং ছাত্রলীগ, যুবলীগ সবাইকে নিয়ে আমরা সেই প্রোগ্রামটা করেছিলাম। এবং খুব সুন্দর মতো আমরা যে নির্দেশনা ছিল করোনার, যে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা, মাস্ক পরে পরিধান করে ক্লাস করে, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর মতো আমরা কাজগুলো সমাধান করতে পেরেছিলাম। সম্মানিত সভাপতি, আপনি যেখানকার বাসিন্দা, যেখানে আপনার বসবাস, সেটি ঢাকা 5 আসন। আপনি জানেন যে ইতিমধ্যেই ঢাকা 5 আসন যে সংসদীয় আসন সেটি কিন্তু শূন্য হয়ে পড়েছে। যিনি সংসদ সদস্য ছিলেন, সম্মানিত সংসদ সদস্য, তিনি মারা গিয়েছেন, যার কারণে সামনে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো সময় উপনির্বাচন হতে পারে। আমরা যেমনটি জেনেছি যে আপনি ঢাকা 5 আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী। আপনি যদি দলীয় মনোনয়ন পান, দল যদি আপনাকে মনোনয়ন দেয়, জনগণের কেন উচিত বা কি কারণে উচিত আপনাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা? ধন্যবাদ ভাইজান। যেহেতু আমি একটা কলেজের সভাপতি, একসময় ছাত্রলীগ করতাম, আর কি যদি কলেজে যখন পড়াশোনা করছি তখন ছাত্রলীগ করছি, তখন ওই কলেজের সভাপতি হিসেবে ছিলাম আমি। একটা কলেজে যখন আমি ঢুকি, সভাপতি হিসেবে যখন ঢুকি, তখন একটা গণ্ডির মধ্যে থাকি আমি। যেমন শিক্ষক শিক্ষার্থী নিয়ে যখন আমার একটা বসবাস, এখানে যখন আমি একটা কাজ করতে যাই, তখন সেখানে দেখলাম যে শিক্ষাটাকে কিভাবে আরো সুন্দরভাবে ডেভেলপ করা যায়, যাতে শিক্ষার্থীরা সেই সুযোগ সুবিধাগুলো নিতে পারে। তখন খুব মন থেকে ইচ্ছা হলো যে এই কাজগুলো তো আরো বড় পরিসরে করা যেতে পারে। যেমন আমরা এখানে মাতুলে বাস করি, ঢাকা 5 আসনে বাস করি আমরা প্রায় 5। যদি আমাদের কাগজপত্র আরো আদার্স যদি আমরা দেখি, ডকুমেন্টস গুলো দেখি, সেটা 1914 সাল থেকেই মানুষের পাশাপাশি আমরা আছি। 1914 সালে প্রথম আমরা আমার বড় দাদা মরহুম ফাজিল মিয়া সাহেব, তিনি একটা ওয়াকফ স্টেট করেন জনগণের সেবার জন্য, দুস্থ মানুষের সেবার জন্য। সেই 1914 সন থেকে 2020 সন পর্যন্ত আমরা ঢাকা 5 আসনে আমাদের অবদান সর্বোচ্চ সর্বোচ্চ বেশি, মানে আমরাই সবচেয়ে বেশি সমাজে আমরা অবদান রেখেছি। যেমন আমরা একটা মাতুয়াইল ঈদগাহ, মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহটা আমাদের দেওয়া, মাতুয়াইল কেন্দ্রীয় দিঘিটা আমাদের দেওয়া, সেটা এককভাবে আমাদের দেওয়া। মাতুয়াইল কবরস্থানে কিছু আংশিক জমি আমাদের দান আছে। মাতুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদ, সেখানে আমার আমার ফাদার আব্দুল বাকির মিয়া সাহেব নায়েবে মুতওয়াল্লি। তারপরে আসেন মাতুয়াইল ভুইয়াবাড়ি জামে মসজিদ, সেটা আমাদের দেওয়া। মাতুয়াইল পানির পাম্প, মাতুয়াইল 2 নং পানির পাম্পের জায়গাটা যে অ্যাকোয়ার করতে সরকার, সেটা টাকা আমরা নিয়ে নিই, সেটা এইভাবে দিয়ে দিয়েছি সরকারকে, যাতে যেহেতু এটা ওয়াকফ স্টেটের সম্পত্তি, সব জায়গায় পূর্বপুরুষরা দিয়ে গেছেন, সেই জন্য আমরা টাকা পয়সা নিয়ে নিই, ওইভাবে আমরা দান করে যাচ্ছি। 1927 সনে ঢাকা ইউনিভার্সিটি থেকে হাজী আব্দুল লতিফ ভুঁইয়া সাহেব 1927 সনে সে বিএ পাস করেন। যেহেতু সে তখন হোলসেল সার্কেলে কোনো বিএ পাস মানুষ ছিলেন না, তিনি প্রথম বিএ পাস করেন।
তার ইয়েতে সম্মান আসছে আব্দুল বাতিল জিয়া সাহেব, তার বড় ছিল আমার বাবা, একটা উদ্যোগ নেয় 1994 সালে 93 সালে যে একটা কলেজ হওয়া উচিত, মাত্র একটা কলেজ হওয়া উচিত। তো ওই সুবাদেই আল্লাহ রবুল আলমিন সে সুযোগ আমাদের করে দিয়েছেন। আমরা একটা সুন্দর একটা কলেজ করতে পেরেছি, মাতুল হাজি আব্দুল লতিফ, সেটা এখন ইউনিভার্সিটি হয়েছে। সেখানে প্রায় 2000-2500 ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখন 30%, আমি যাওয়ার পরে 30%-এর মতো মানুষ আছে যারা বিনা বেতনে এবং হাফ ফ্রিতে আমি তাদের পড়াশোনা করানোর সুযোগ করে দিয়েছি। সম্মানিত সভাপতি, আপনার সাথে আপনার আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে এই করোনাকালীন যে পরিস্থিতি, এখানে নিম্ন আয়ের মানুষ বলেন, অসহায় মানুষ বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা মধ্যবিত্ত পরিবার যারা রয়েছে তারা সকলেই কিন্তু আসলে সমস্যার সম্মুখীন। কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত পরিবারকে ঘিরে আপনার ঢাকা 5 আসনের জনসাধারণের জন্য আপনি বিশেষ কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? জি, ইতিমধ্যে আমরা নিয়েছি, খুব বড় পরিসরে নিয়েছি। যেমন আপনার যাত্রাবাড়ির কিছু স্থানে আমরা ডাল, চাল, পেঁয়াজ, আলু এগুলি আমরা দিয়েছি। যাত্রাবাড়ি অঞ্চলে দিয়েছি, ডেমরাতে দিয়েছি, সারুলিয়াতে দিয়েছি, মাতোইলের আমরা যেখানে বাস করছি সেখানে দিয়েছি। মোবাইল নাম্বার গুলো দেওয়া ছিল আমাদের আমি নিজেও গেছি। এবং 65 নং ওয়ার্ডে আমরা 65 নং ওয়ার্ডে, আর 65 নং ওয়ার্ড কাউন্সিলর হচ্ছে আমার ছোট চাচা আমরা শামসুদ্দিন মিয়া কিন্তু, তার ওইখানে দেখেছি আমাদের প্রিয় নেত্রী প্রত্যেক সপ্তাহে 10 থেকে 15 টন চাল তার কার্যালয় পাঠাইতো। আমরা সেটা রাতারাতি, আমরা নিজেরাই রাতারাতি কর্মী সেজে, মাননীয় প্রধানমন্ত্রী কর্মী সেজে, সৈনিক সেজে আমরা যথাসাধ্য যারা যারাই মানে অবিদিত রিক্সাওয়ালা আছে, বিধবা আছে, মধ্যে যারা যারাই আছে সবার কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং সুস্থভাবে পৌঁছে দিয়েছি। আমরা নিজের একটা ফান্ড করেছিলাম, ওই ফান্ড থেকেও আমরা, এটা সরকারের বাইরের ফান্ড, প্রধানমন্ত্রীর নির্দেশনা যে যার যার অবস্থান থেকে যে নির্দেশ দিয়েছিলেন যে যার যার অবস্থান থেকে হেল্প করার জন্য, আমরা ঠিক যার যার অবস্থান থেকে আমরা সবসময় করে গেছি এবং আজ পর্যন্ত করতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, যেন আপনাকে আরো বড় পরিসরে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি গভর্নিং বডি মাতোয়াল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি কুড়িগ্রাম, যেখানে রয়েছেন জনাব শওকত আলী সরকার বীর বিক্রম, সম্মানিত চেয়ারম্যান চিলমারী উপজেলা পরিষদ কুড়িগ্রাম। আমরা তার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি, দুঃখিত যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সাথে সংযোগ স্থাপন করতে পারছি না। আমরা আবারও তার সাথে চেষ্টা করব সংযুক্ত হওয়ার জন্য। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন সম্মানিত আলামিন গাজী, নির্বাহী সম্পাদক দৈনিক আজকের দর্পণ। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। আমাদের সাথে দুঃখিত, আমাদের সাথে রয়েছেন আলামিন রিজভী, সম্মানিত নির্বাহী সম্পাদক দৈনিক আজকের দর্পণ। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি জানেন যে করোনা পরিস্থিতিতে বিভিন্ন সেক্টরে যারা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছে, গণমাধ্যম কর্মীরাও তাদের মধ্যে অন্যতম। আপনিও একজন গণমাধ্যম কর্মী, তো সেই গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের জীবন বাজি রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই যে গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। জি, হ্যালো হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা আজকের অনুষ্ঠান সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আজকে এই যে বৈশ্বিক মহামারী, আজকে যে করোনা ভাইরাস, আমাদের দেশে 8ই মার্চ কিন্তু করোনা ভাইরাস শনাক্ত হলো এবং সেই শনাক্ত হওয়ার পরে 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর আজকে যে এই যে মুজিব বর্ষ উদযাপনের দিন ছিল এবং সেই দিনের পরের দিন থেকে অর্থাৎ 18ই মার্চ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং 26শে মার্চ থেকে সাধারণ ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং যখন সাধারণ ছুটি ঘোষণা করা হলো, সারা দেশ কিন্তু নীরব নিস্তব্ধ অথবা স্তব্ধতার মধ্যে চলে আসলো এবং তার প্রেক্ষিতে আজকে মিডিয়ার সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু সমস্ত মানুষ সেই মিডিয়া কর্মীদের দিকে কিন্তু তাকিয়ে থাকলো, সারা দেশবাসী কিন্তু তাকিয়ে থাকলো সেই ঘরের মধ্যে। যখন 26শে মার্চ থেকে সবাই যখন আবদ্ধ হয়ে গেল, কেউ যেন ঘর থেকে আর বের হচ্ছে না, যে আমাদের এই দেশ যেখানে যে কত ব্যস্ততম দেশ, আমরা প্রত্যেকেই কত ব্যস্ততম সময় আমরা কাটাই, কিন্তু তার মধ্যে যখন সরকার এই 26শে মার্চ সাধারণ ছুটি ঘোষণা করলো এবং সেই
সাধারণ ছুটি ঘোষণার পর থেকে আমরা সবাই যখন আবদ্ধ হয়ে গেলাম, এই মিডিয়ার কর্মীরাই কিন্তু তখন বাহিরে ছিলেন কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত সেই বাহিনী কিন্তু তারা বাহিরে ছিল। এবং এক পর্যায়ে দেখেন যে আজকে যে সারা দেশে যেভাবে প্রণোদনা ঘোষণা করা হলো, সরকার বিভিন্ন পর্যায়ে ঘোষণা করলেন, যে পুলিশের জন্য ঘোষণা করলেন, অন্যান্য আরো যে আপনার লয়িং ফোর্স এজেন্সি যারা রয়েছে তাদের জন্য ঘোষণা করলো। আজকে যারা গার্মেন্টস এর সেক্টরে যারা ইনভেস্টর রয়েছে, যে সমস্ত গার্মেন্টস মালিক রয়েছে তাদের জন্য কিন্তু প্রণোদনা ঘোষণা করলো। ব্যাংকের ঋণ যারা দিতে পারে না তাদের জন্য সেই ব্যাংক ঋণের পরেও কিন্তু তাদের জন্য অতিরিক্ত ঋণ দেওয়া হলো এভাবে। অথচ মিডিয়া কর্মীদের জন্য কিন্তু সেইভাবে আমার মনে হয় যে সেইভাবে কোনো প্রণোদনা কিন্তু ঘোষণা করা হয়নি। আপনি যথার্থই বলেছেন এবং আমরাও আপনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, গণমাধ্যম কর্মীদের জন্য সুনির্দিষ্টভাবে প্রণোদনা ঘোষণা করার সময় এখনই, কারণ তারাও তাদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। আপনার সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন গতকাল ঢাকার বুড়িগঙ্গাতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেখানে প্রায় ৩৩ জনের মতো মানুষ মারা গিয়েছে। তার মধ্যেও একটি খবর যেটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে সুমন ব্যাপারী নামে একজন প্রায় ১২-১৩ ঘন্টা পর পানির নিচ থেকে জীবিত উদ্ধার। তো এই যে বিষয়টি, এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটি গণমাধ্যমের সৃষ্টি, অনেকেই সমালোচনা করার চেষ্টা করছেন। আসলে এই সংবাদটিকে ঘিরে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ আছে কিনা বলে আপনি মনে করেন কিনা? আপনার বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ আমি মনে করি নেই। গণমাধ্যম কর্মীদের এত আপনার যে প্রয়োজন হয়নি যে কাউকে মৃত কোনো ব্যক্তিকে জীবন্ত দেখিয়ে গণমাধ্যম কর্মী কিংবা গণমাধ্যমের কোনো প্রতিষ্ঠান সেখানে যে ব্যক্তিগত ভাবে সেই প্রতিষ্ঠান লাভবান হবে, সেটা আমি কখনোই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি মালিক, তিনি ছাড়া আর কেউই মালিক নয়। আমরা জেনেছি, আপনি জানেন যে নূহ আলাইহিস সালাম সে কিন্তু মাছের পেটে ছিলেন। তা সেই নূহ আলাইহিস সালামকে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবিত উদ্ধার করতে পারে অথবা জীবিত রাখতে পারে, আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে, আগুন সেই আগুনের মধ্যে থেকে কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু পুড়ে যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে আপনার দেখেন সেই আমাদের দেশের এই অনেক ঘটনা, আপনার যে সেই রানা প্লাজার মধ্যে যে ঘটনা, আপনার কত সময় পরে যে উদ্ধার করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক সময় দেখি যে 6 তলা থেকে 5 তলা থেকে বাচ্চা পড়ে গেছে, কিন্তু সেই বাচ্চা কিন্তু বেঁচে আছে। এটা রাখার কিন্তু মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আমরা রাখি। তারপরে হলো আজকে যে দুর্ঘটনাটি হলো এই যে বুড়িগঙ্গায়, আপনি জানেন আসলে বুড়িগঙ্গার দুর্ঘটনা ঘটে প্রতিটা সেক্টরে ঘটে। যেরকম রোডে যেভাবে দুর্ঘটনা হয় আমরা জানি, এবং নৌ সেক্টরেও দুর্ঘটনা হয় কম বেশি আমরা দেখতে পাই, জানি। কিন্তু এই যে দুর্ঘটনাটি ঘটে গেল, এই যে মর্নিং বার্ড নামে যে আপনার লঞ্চটিকে ময়ূর 2 লঞ্চটি পিছন দিয়ে যে ব্যাগার যে দিল, এবং সেখানে যে সমস্ত লোকগুলি সেখানে মনে করেন যে মারা গেল। আজকে 33 জনের মতো লাশ তুলে ফেললো আপনি বলেছেন। এবং আজকে সুমন ব্যাপারী নামে তিনি যে জীবিত রয়েছে তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনই জীবিত রাখছে। তবে এই যে গাফলতি, আমি মনে করি যে ময়ূর লঞ্চের মাস্টারের যে গাফলতি, এই গাফলতি আসলেই আমরা সিসি ক্যামেরায় আমরা যেটা দেখলাম বিভিন্ন ভাবে আপনার মিডিয়ার মাধ্যমে, যে আসলেই তো এই মর্নিং বার্ড লঞ্চটি তিনি কিন্তু মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে এসেছে এবং তিনি কিন্তু ওখানে নঙ্গর করবে, ভিড়বে, এবং সেই মুহূর্তে কিন্তু একটি ঘটনা এভাবে ঘটে গেল। আমরা সেটা কিন্তু কখনোই কামনা করি না। আপনি জানেন যে আজকে এই লঞ্চ সেক্টরে একের পর এক কিন্তু দুর্ঘটনা কম বেশি ঘটে যাচ্ছে। আমরা স্বীকার করি রোডেরও অনেক দুর্ঘটনা ঘটে, অনেক প্রাণহানি ঘটে, কিন্তু আজকে 2000 সালের 29 ডিসেম্বর আপনি জানেন যে এমভি রাজহংসী নামে একটি লঞ্চ সেখানে কিন্তু দুর্ঘটনার মধ্যে যায় এবং সেখানে কিন্তু 162 আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত নির্বাহী সম্পাদক। আমরা আপনার সাথে আবারও আসবো, আপনি আমাদের সাথেই থাকবেন। যেমনটি বলছিলেন দৈনিক আজকের দর্পণ নির্বাহী সম্পাদক, যে আসলে যে আপনার
যাকে 12-13 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে পানির নিচ থেকে, সেই সংবাদটিকে ঘিরে আসলে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। ইউনূস আলাইহিস সালামকেও কিন্তু মাছের পেট থেকে যেমনটি আমাদের উপরওয়ালা রক্ষা করেছিলেন, তিনি সেই কথাটি বলেছেন যে এটি সম্ভব উপরওয়ালা চাইলে। আমরাও সেই বিশ্বাসে বিশ্বাস রাখতে চাই। আমরা এবারে যাচ্ছি কুড়িগ্রামে, যেখানে রয়েছেন জনাব শওকত আলী সরকার বীর বিক্রম, সম্মানিত চেয়ারম্যান চিলমারী উপজেলা পরিষদ কুড়িগ্রাম। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আপনি আপনার উপজেলার 5 বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। নিঃসন্দেহে আপনি জনপ্রিয়, সেটি বলার অপেক্ষা রাখে না। আপনার এলাকার মানুষের এই যে ভালোবাসা আপনার প্রতি এই যে বিশ্বাস, এই করোনাকালীন সময়ে সেই প্রতিদান দিতে আপনার উপজেলা পরিষদের জনমানুষের জন্য কি কি উদ্যোগ নিয়েছেন আপনি? আমরা কথা বলার চেষ্টা করছি সম্মানিত চেয়ারম্যান চিলমারী উপজেলা পরিষদ কুড়িগ্রাম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশন, তার সাথে ধন্যবাদ সকল দর্শককে আমাদের দ্বারা এই জয়যাত্রা টেলিভিশন করছে। আমি যে এই করোনার বিষয়ে আপনি যে প্রশ্নটি করছেন, এটার সাথে আমরা পরিচিত নয়, সারা বিশ্বে পরিচিত ছিল না। আমরা সারা বিশ্বে যে অবস্থা দেখছি, সবথেকে শক্তিশালী যে রাষ্ট্রগুলি ছিল, যারা পৃথিবীতে পাওয়ার দেখাইতো, যে মানে যারা আমেরিকা বা ফ্রান্স, ইটালি বা রাশিয়া, এই সমস্ত দেশও দেখছি পর্যন্ত এই রোগটি কোনো সেই ধরনের প্রতিষেধক তৈরি করতে পারেনি। তারপরে আমাদের দেশে, একটা জনবহুল দেশে, আমাদের যেভাবে জননেত্রী শেখ হাসিনা এই করোনার নির্দেশনা দিচ্ছেন এবং যেভাবে এটা মানে মোকাবিলা করা হচ্ছে, এবং ওনার নির্দেশনায় ডাক্তার বলেন বা আমাদের মানে পুলিশ, সেনাবাহিনীর লোক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিশেষ করে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যে ইয়ারা আছে, সদস্যরা আছে, সবাই মিলে কিন্তু একযোগে আমরা কাজ করতেছি। চিলমারি তার ব্যতিক্রম নয়। চিলমারি একটা নদী ভঙ্গ এলাকা, আপনারা জানেন, ঐতিহ্যবাহী চিলমারি বন্দর, সেই আব্বাস হাকাউবাড়ি চিলমারি বন্দর, সেই বন্দরটি এখন নেই। আমাদের 6টা ইউনিয়নে আমরা 1.5 লক্ষ লোক বাস করি। এখানে করোনার অন্যান্য উপজেলার মতো আমাদের এখানে প্রাদুর্ভাব, আমরা আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের আছে, আমরা জনপ্রতিনিধি সবাই ঐক্যবদ্ধভাবে এটাকে, বিশেষ করে যেটা এখন সবচেয়ে যেটা হচ্ছে যে মানুষকে ঘরে রাখা এবং নিয়ম কানুন মানে হাত মানে মানে 20 সেকেন্ড বা 22 সেকেন্ড হাত ধোয়া সাবান দিয়ে, তারপরে মাস্ক ব্যবহার করা। আমরা উপজেলা পরিষদ থেকে ইতিমধ্যে প্রায় এর আগে দিয়েছি 8,000 মাস্ক, এবার আবার 12,000 মাস্ক আমরা নিয়ে এসেছি, সেটাও দিচ্ছি, তাতে মাস্ক এখন কেউ যাতে দেন না হয় তার ব্যবস্থা করতেছি। আমাদের সরকার এই সময় আমাদের এই উপজেলায় 220 মেট্রিক টন চাউল দিচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য। আমরা একটা সুষ্ঠুভাবে বিতরণ করছি। অন্য উপজেলায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের এখানে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। তাছাড়া যে বন্যা হচ্ছে, আগাম বন্যার জন্য 24 মেট্রিক টন আমাদের চিলমারী উপজেলায় আমরা ওটা বিতরণ করতেছি। শিশু খাদ্য প্রায় আমরা 1,500 এই করোনার মধ্যে কষ্ট শিশু খাদ্যগুলো বিতরণ করছি। মোটামুটি কথা হচ্ছে যে আমাদের এই সবচেয়ে যেটা অসুবিধা ছিল, যে তখন বন্ধ করে দিল গার্মেন্টস গুলি, তখন কিছু ঢাকা থেকে লোকজন আসছিল, তার আগ পর্যন্ত আমরা অনেক ভালো ছিলাম। তখন কিছু সম্মানিত চেয়ারম্যান, আপনার সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে চিলমারী একটি নদী ভাঙন এলাকা, এখন কিন্তু বর্ষাকাল, বিভিন্ন জায়গাতেই কিন্তু বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই যে বন্যাকে ঘিরে, একদিকে করোনা, এর মধ্যে বন্যা, তো এই বন্যাকে ঘিরে আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা আপনার উপজেলার মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য? এটার সঙ্গে আমরা চিরপরিচিত, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যখন প্রথম বন্যার পানি ঢোকে, প্রথমেই কিন্তু মানে যে ফোরকাস্টটা হয় সেটা হচ্ছে যে চিলমারী বিপদ সীমা অতিক্রম করছে, তারপরে কিন্তু গাইবান্ধা বিপদ সীমা অতিক্রম করে, তারপরে হয়তো সিরাজগঞ্জ করে বা শেরপুর করে, তারপরে জামালপুর করে। কিন্তু প্রথমেই কিন্তু চিলমারী বিপদ সীমা যখন অতিক্রম করে, তখনই বোঝা যায় যে বাংলাদেশে বন্যা হবে।
আমরা এটার সাথে পরিচিত। আমরা অনেক আগে থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি যাতে বন্যার মধ্যে, বিশেষ করে আমার এর আগে অনেক অসুবিধা ছিল, কিন্তু এখন আমরা যেটা সুবিধা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আমাদের যে চরের ইউনিয়ন গুলি আছে, অষ্টমিত্র, নয়ারহাট, চিলমারি বা রানীগঞ্জ, প্রত্যেকটা ইউনিয়নে প্রায় মানে প্রায় 5-7টা করে গম মাঠ আছে বা উঁচু আছে, এবং আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘর আছে, যেগুলি আমরা মানে ডেঞ্জার লেভেলের উপরে প্রায় 2-3 ফিট উঁচু করে আমরা বাঁধছি, এবং সেখানে তারা আশ্রয় দিচ্ছে, তাদের কাছে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তো বন্যা তো আমাদের হবেই, আল্লাহ রহমত এ পর্যন্ত আমরা সবাইকে ঠিকমতো আশ্রয় দিতে পারছি এবং তারা আশ্রয়স্থলে আছে, তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছেছে। আশা করি সামনে পানি হয়তো, আজকে পানি মানে থামছে, বাড়েও নেই কমেও নেই, আশা করা যায় যে 2-1 দিনের মধ্যে এই পানি যে কমে যাবে, তখন আবার লোকজন তাদের জীবন জীবিকার জন্য হয়তো কাজ বাজ শুরু করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান, চিলমারী উপজেলা পরিষদ কুড়িগ্রাম। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা আবারও যাচ্ছি গুলশানে, যেখানে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক, গুলশান থানা আওয়ামী লীগ, ঢাকা উত্তর মহানগর। আমরা আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আপনি গুলশান থানা জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বা কোনো বার্তা দিতে চাইলে আপনি দিতে পারেন। সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, গুলশান থানা আওয়ামী লীগ। জি, আমরা কথা বলার চেষ্টা করছি সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, গুলশান থানা আওয়ামী লীগ। তার সাথে আমরা তার কাছে সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি আপনার গুলশান থানার জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। ডিসকানেক্টেড ছিল, প্রশ্নটা আবার করতে পারেন? যে আপনি আপনার গুলশান থানার জনসাধারণের উদ্দেশ্যে এই করোনা সংকটকালীন সময়ে কোনো দিক নির্দেশনামূলক কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন। ধন্যবাদ। এই দুর্যোগকালীন সময়ে করোনা মহামারীতে সবার কাছে একটাই আশা ব্যক্ত করা, অসহায়কে সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন, সবাই সতর্ক থাকুন, প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হবেন না। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, গুলশান থানা আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর। এবং সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, যেমনটি তিনি বলেছেন যে সকলকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আশা করি সকলেই সেটি মেনে চলবেন। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন সম্মানিত সভাপতি, গভর্নিং বডি মাতোয়াইল হাজি আব্দুল লতিফ, ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আপনি আপনার ঢাকা 5 আসনের জনসাধারণের উদ্দেশ্যে ঘিরে অনাগত ভবিষ্যতের দিনগুলোতে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা যদি বলতেন সংক্ষেপে। ধন্যবাদ ভাইয়া। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমাদের মমতা, আমাদের যে নির্দেশনাগুলি করোনাতে দিয়েছেন আমরা সেগুলো যথাযথ পালন করব। আমি ঢাকা 5 আসনের বাসীকে বলতে চাই যে অবহেলিত ঢাকা 5 আসনের জনগণের জন্য আমার যতটুকু করণীয় আছে, আমি যতটুকু আমার অবস্থান থেকে করতে চাচ্ছি, সেটা একটু আমি আপনাদের মাঝে তুলে ধরি। যেমন প্রথম যেই আমার ভাষ্যটা, সেটা হচ্ছে যে আমার যেই মাতোয়াইল ঢাকা 5-এ, মাতোয়াইল না তো শুধু ঢাকা 5-এ যে কিছু কিছু স্থানে যতগুলো জমি প্লট আছে, আমার প্রত্যেক প্লট আছে, আমার নিজস্ব প্লট আছে, এগুলাতে আমি সুপেয় পানির ব্যবস্থা করতে চাচ্ছি জনগণের জন্য। পানির খুব সমস্যা, সুপেয় পানির খুব সমস্যা। ঢাকা ওয়াসাকে আমি যদি প্রয়োজন হয় 2 কাঠা 3 কাঠা করে জায়গা দিব, এমন আমার প্লটটা আছে 5-6টার মধ্যে, 5-6টার মধ্যে আমি 5-6টা পাম্পের সুপেয় পানির ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়। আর একটা আমার মনের একটা আবেগ আছে, সেটা হচ্ছে আমার বাবা মা দুজনেই ক্যান্সারের পেশেন্ট। আমি সেই সুদূর মুম্বাই থেকে তাদেরকে ট্রিটমেন্ট করাইছি। আমি জানি, আমি বুঝি যে কতটুকু ধকল, কতটুকু কষ্ট সহ্য করতে হয় একটা পেশেন্ট এবং পাশে যারা থাকে। যাই হোক, আমি একটা ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল করতে চাই। সর্বনিম্ন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার, যে জায়গা যতটুকু লাগে, সেখানে 5 বিঘা লাগুক, 10 বিঘা জায়গা লাগুক, সেটা আমি দিব ইনশাল্লাহ। সেখানে 1000 শয্যা বিশিষ্ট আমি একটা নামকরণ করেছি, জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা নামটা পছন্দ হবেন কিনা। সেটা হচ্ছে শেখ রাসেল ক্যান্সার ও জেনারেল হাসপাতাল, 1000 শয্যা বিশিষ্ট করতে চাই। আরো কিছু কাজ আছে মাত্র এলে, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাই
শেখ কামাল সাহেব, শহীদ শেখ কামাল সাহেব, তিনি কিন্তু মাতুয়েলের জামাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মমতা মা, উনি যে মানে একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত জনসাধারণের সাথে যে মিশে আছে, তৃণমূল পর্যায়ে যে তিনি আছেন, তৃণমূল পর্যায়ে যে তার কাছে খবর থাকে এবং সে যে ভুলে না, সেটার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। আমাদের মাতুয়েলের সংক্ষেপে শেষ করবেন সম্মানিত সভাপতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। please, মানে একটু সময় দিন আমাকে, আপনাদের চেয়ে নিলাম। যে মাতুয়েলে সে বিয়ে করতেছে, মাতুয়েলের জামাই, যে আমাদের যে দুঃসম্পর্কের ফুপু হয়, তার নামে সুলতানা কামাল বৃষ্টি করে দিয়েছেন। এখন সময় এসেছে আমাদের বঙ্গবন্ধু ফ্যামিলিতে কিছু দেওয়ার জন্য, বঙ্গবন্ধুর নামে আমাদের টাকা 5% কিছু করার জন্য। আমাদের পরিত্যক্ত খেলার মাঠ আছে, সেটাকে আমি প্রস্তাবনায় এনেছি যে সেটাকে মিনি স্টেডিয়াম শেখ কামাল মিনি স্টেডিয়াম করবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি, আপনার এই ভালো উদ্যোগগুলো আগামীতেও অব্যাহত থাকবে, আমরা তেমনটাই আশা রাখি। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন দৈনিক আজকের দর্পণের সম্মানিত নির্বাহী সম্পাদক। করোনাকালীন পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকলে আপনি দিতে পারেন। সম্মানিত নির্বাহী সম্পাদক দৈনিক আজকের দর্পণ, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। সম্মানিত নির্বাহী সম্পাদক দৈনিক আজকের দর্পণ, আপনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকলে দিতে পারেন। নিবেদন করছি যে আজকে সকল সেক্টরে যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে, আজকে অনেক সাংবাদিক ভাইয়েরা অনেকেই কিন্তু এই করোনায় আক্রান্ত হয়েছেন, ইতিমধ্যে আমরা দেখেছি। আমরা চাই যে সরকার এই সাংবাদিকদের প্রতি এবং এই সংবাদ মাধ্যমের সাথে যারা জড়িত তাদের প্রতি সরকার অতি শীঘ্র করোনা প্রণোদনা ঘোষণা করুক, এই আশাবাদ ব্যক্ত করছি আপনার মাধ্যমে। ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং কলাকুশলী সহ সকল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রস্তাব দেওয়ার জন্য। আমরা সর্বশেষ যাচ্ছি আবারও কুড়িগ্রামে, যেখানে রয়েছেন সম্মানিত চেয়ারম্যান চিলমারী উপজেলা পরিষদ। আপনি আপনার উপজেলার জনসাধারণের উদ্দেশ্যে ভবিষ্যতের দিনগুলোর জন্য কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা যদি সংক্ষেপে জানাতেন। ধন্যবাদ আপনাকে। তার আগে আমাকে একটু ধন্যবাদ জানাতে হয় করোনা উপলক্ষে এই দেশের জনগণকে রক্ষার জন্য, বিশেষ করে যে ডাক্তাররা মারা গেছেন কাজ করার জনগণের কাজ করার জন্য, তারপরে পুলিশ ভাইরা যারা মারা গেছেন, সেনাবাহিনীর যে লোকজন মারা গেছেন, গণকর্মী যারা মারা গেছেন, আমাদের ওই ধরেন জনপ্রতিনিধি যারা ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকে মারা গেছেন এই করোনায় কাজ করতে। আমরাও মাঠে কাজ করি, করোনাতে আমরা থাকতে পারিনি, জনগণের কাজ করি। সবাইকে সবার রুহের মাগফিরাত কামনা করে আমি বলবো আমার উপজেলা লোকজনকে, আমার এই আপনার অনুষ্ঠানের মধ্যে যারা জয়যাত্রা টেলিভিশন দেখতেছে সবাইকে অনুরোধ করবো যে এটা রোগের একমাত্র প্রতিরোধ করা, এটা মানে নিজকে সকল সময় এটার থেকে মানে যাতে হাট বাজারে আমরা বেশি ভিড় না করি, দিনের প্রয়োজনে বাইরে না যাই এবং আমরা সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং মানে যে নিয়ম কানুন প্রতিদিনে আমাদের টেলিভিশনে বা যেটা জনগণের জন্য করণীয় যেটা প্রচার করছে সেটা যাতে ঠিক করা যায়। প্রচুর পানি খাওয়া, মাস্ক অবশ্যই বের হলে মাস্ক ব্যবহার করা, এইগুলি জনগণের প্রতি আমার অনুরোধ রইল। এবং আমরা মনে করি একটা জিনিস আপনাকে বলি, সাথে বলতে হয় যে আমরা যখন যুদ্ধ করেছি তখন কিন্তু বিরোধিতা অনেকে করছিল। আজকে জননেত্রী শেখ হাসিনা আজকে এই করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রবীন্দ্রনাথ থেকে শুরু করি অনেক প্রকার ওনার নিজস্ব স্বপ্ন থেকে অনেক কিছু গ্রহণ করছে, কিন্তু আমরা বিরোধী দলকে দেখি ওনারা সারা বিশ্বের অবস্থা জানে, কিন্তু ওনারা এক কথায় পার হয় যে সরকার ব্যর্থ হয়েছে। এখন আমি মনে করবো যারা এই ক্রেডিটটা নিতে চায় এই কথা বলে আর একটু তারা বাড়াই যদি বলতো যে আমেরিকা ব্যর্থ হয়েছে, ফ্রান্স ব্যর্থ হয়েছে, ইটালি ব্যর্থ হয়েছে, ওনারা একটু ইন্টারন্যাশনাল নেতা হয়ে যেতে পারত, এই দেশের নেতা থেকে আরো একটু করে যেতে পারত। এইগুলি হচ্ছে বিরোধিতার কারণে বিরুদ্ধে করে। আমরা এই সময় সবাই মিলে আমরা দেখছি, আমাদের উপজেলায় দেখছি মসজিদের ইমাম থেকে শুরু করি ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছে, স্কুল শিক্ষক থেকে সবাই সহযোগিতা করতেছে আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান চিলমারী উপজেলা পরিষদ কুড়িগ্রাম। আপনার আহ্বানে আশা রাখি সকলেই সাড়া দিবে, জনসাধারণের পাশে অবশ্যই থাকবে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপ। সময় স্বল্পতার কারণে আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে ধন্যবাদ জানাতে চাই যারা সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমাদের সাথে ছিলেন জনাব হাসানুল্লাহ দীপু, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, গুলশান থানা আওয়ামী লীগ, ঢাকা উত্তর মহানগর। আমাদের সাথে ছিলেন জনাব মোহাম্মদ আব্দুর রাকিব, সম্মানিত সভাপতি, গভর্নিং বডি মাতোয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। জনাব শওকত আলী সরকার বীর বিক্রম, সম্মানিত চেয়ারম্যান, চিলমারী উপজেলা পরিষদ কুড়িগ্রাম। এবং আলামিন রিজভী, সম্মানিত নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের দর্পণ। সকল অতিথিকে জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই সংকটকালীন মুহূর্তে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হবে। যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, নিজেকে সুরক্ষিত রেখে, নিজের পরিবারকে সুরক্ষিত রেখে নিরাপদে থাকুন, বাড়িতে থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।